তফসিলের দিন থেকেই কঠোর অবস্থানে ইসি, নির্বাচনকে ঘিরে ৩ স্তরের নিরাপত্তা। জনসেবা যাদের পেশা, ৩০০ আসনে তাদের হাতেই জামাতের পতাকা দেওয়া হয়েছে, মন্তব্য ডক্টর শফিকুর রহমানের। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম, তবে স্থিতিশীল মাছ মুরগির দাম। শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬, বন্ধ স্কুল, সরকারি অফিস। এবং চোটের কারণে ২ সপ্তাহের জন্য বার্সেলোনা থেকে ছিটকে গেলেন ফেরমিন লোপেজ। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ঢাকা উত্তরোত্তর উত্তপ্ত হচ্ছে নির্বাচনী প্রস্তুতিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনে শূন্য সহনশীলতা নীতি ঘোষণা করে ইসি জানায়, মাঠে নামছে ৩ স্তরের নিরাপত্তা বলয়। পাশাপাশি কাজ করবে গুজব অপতথ্য রোধে সাইবার সিকিউরিটি সেল। বিস্তারিত জাগো রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কঠোর ও সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন ইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপতথ্য গুজব দমন এবং আচরণবিধি নিশ্চিত করতে কেন্দ্রীয় মনিটরিং সেল ও পৃথক সাইবার সিকিউরিটি সেল গঠনের ঘোষণা দিয়েছে কমিশন। ইসি সচিব আক্তার আহমদ স্পষ্ট করেন, আচরণবিধি লঙ্ঘনে কোনো ছাড় দেওয়া হবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। এখানে আপনারা জানেন যে ইউএনডিপি এর সাথে একটা প্ল্যাটফর্ম আছে, সেটা আমরা ব্যবহার করব। পাশাপাশি আমাদের নিজস্ব সক্ষমতা যেটা আছে, তথ্য মন্ত্রণালয়, সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে, সেগুলো আমরা কোঅর্ডিনেট করব। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, আনসার, ভিডিপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তার রূপরেখা চূড়ান্ত হয়। বৈঠক শেষে ইসি সচিব জানান, নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ৩ স্তরের নিরাপত্তা পরিকল্পনায় থাকবে স্ট্যাটিক ফোর্স, ভ্রাম্যমাণ ইউনিট এবং সেন্ট্রাল রিজার্ভ। ভোট কেন্দ্র ভিত্তিক স্ট্যাটিক বাহিনী ছাড়াও এলাকায় মোবাইল চেকপোস্ট ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হবে। আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার 3টা ভাগে ডেপ্লয়মেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা যে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্র ভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। এবারে নির্বাচনে 13.5 কোটি ভোটারের জন্য 300 আসনে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 2 লাখের বেশি কক্ষ থাকবে। নিরাপত্তা দায়িত্বে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর 7 লাখের বেশি সদস্য। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো, অবৈধ অস্ত্র উদ্ধার, বৈধ অস্ত্র জমা, মোবাইল নেটওয়ার্ক সীমাবদ্ধতা সংক্রান্ত প্রস্তুতি ও কন্টিনজেন্সি প্ল্যান তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানা। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান। রাকিব, স্বাগত আপনাকে। রাকিব, রিপোর্টে আমরা যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে যদি একটু জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি জিরো টলারেন্স নীতি চালু করেছে। এই যে কঠোরতা, এটি আসলে কতটা বাস্তবায়নযোগ্য এবং মাঠে কি এর প্রতিফলন দেখা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। ইসির যে কঠোরতা বা বাস্তবায়ন কতটুকু প্রতিফলন ঘটানো যাবে সেটি নিয়ে বলছিলেন আপনি। যদি আমরা একটু জানাই যে আপনি এই যে নির্বাচন সামনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এরই মধ্যে আমরা যেটি দেখছি যে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দ্বিতীয় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে
নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বৈঠক হয়েছে। এর আগেও আপনি জানেন যে বৈঠক হয়েছে, এটি ছিল দ্বিতীয় দফায়। তবে এই যে বৈঠক এবং এই বৈঠকের মধ্যে তাদের যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে বিভিন্ন বিষয় উঠে এসেছে, বিশেষ করে এই যে রাজনৈতিক যে অস্থিরতা এবং নির্বাচনকালীন যে নিরাপত্তা ব্যবস্থা এটি নিয়ে, এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী এবং ভোটার উভয়ের নিরাপত্তা নিয়ে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন, আসলে আপনি জানেন যে এখনও যেহেতু তফসিল ঘোষণা হয়নি, সুতরাং বেশ কিছু অভিযোগ আমরা যখন নির্বাচন কমিশনে আমরা পেয়েছি এখন, যেমন আপনি জানেন যে গতকালও পাবনায় জামাতের একজন প্রার্থীর গাড়ি বহরে বিরোধী পক্ষের একটি হামলা হয়েছে। এটি নিয়ে আমরা যখন গণমাধ্যম থেকে প্রশ্ন করা হয়, তো তখন তারা যেটি বলছেন যে তফসিল ঘোষণা হলেই মূলত পুরোপুরিভাবে আইন শৃঙ্খলা বাহিনী যখন ইসির নিয়ন্ত্রণে থাকবে, তখন এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ইসির নিয়ন্ত্রণে নয়, এখন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। তবে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন উভয় যৌথভাবে আইন শৃঙ্খলা মনিটরিং করবে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে তফসিল ঘোষণা হলে এখন যে আইন শৃঙ্খলার পরিস্থিতি রয়েছে কিছুটা হলেও তার উন্নতি হবে আশা করছি। 3 স্তরের নিরাপত্তা, স্ট্যাটিক এবং মোবাইল ও সেন্ট্রাল রিজার্ভ, এই ব্যবস্থাগুলো কি আসলে অতীত অভিজ্ঞতার আলোকে যথেষ্ট কিনা, নাকি আরও কোনো আক্রমণাত্মক প্রস্তুতি প্রয়োজন? না, আসলে সত্যি কথা বলতে কি, এই যে নিরাপত্তা, প্রার্থীদেরকে সচেতন হতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে সহনশীল হতে হবে। দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি সকল দলের একটা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে কিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে গণতন্ত্র উত্তরণের পথ এই নির্বাচনকে বলা হচ্ছে। সেখানে যদি প্রার্থীরা তাদের নিজেদের নিরাপত্তা বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার থাকবে না। তবে আপনি জানেন যে এবার হচ্ছে এআই নিয়ে একটা চ্যালেঞ্জ, অর্থাৎ শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে এই না, এটার বাইরেও আমরা যে দেখছি যে সাইবার নিরাপত্তার কথা বলা হচ্ছে, এবং এআইতে হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন অপতথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন স্থানীয় পর্যায়ে রাজনীতি কিন্তু আমরা দেখছি যে গরম হচ্ছে, এখানে মারামারি হচ্ছে। তো এই দিক থেকে যেটি বলা হচ্ছে যে সাইবার নিরাপত্তা এবং এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা যেটি দেখলাম যে ইউএনডিপি এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের যারা দায়িত্বশীল যারা রয়েছেন তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনে ডাকানো হয়েছে, এবং তাদের সঙ্গে কথা বলা হয়েছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ যেসব প্রচার মাধ্যমগুলো রয়েছে, সেখানে যেন কোনো রকমের কোনো অপতথ্য বা ভুল মেসেজ যেন না যায়, এবং এর মাধ্যমে যেন কোনো সহিংসতা না ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি আমরা নির্বাচন যে প্রশিক্ষণ চলছে, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদেরকে কিন্তু এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে কোনটি ভুল, কোনটি ঠিক, বা এই যে আমরা দেখি যে অনেক সময় প্রার্থীদের হয়ে নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করেন অনেক সময় তাদের আপ্যায়ন গ্রহণ করে, তো যে কারণে কিন্তু একজন আরেকজনের প্রতি অভিযোগ এবং সহিংসতা হয়। তো এই বিষয়গুলো আগে থেকেই তারা বলছেন যে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য এবং সাইবার যে সিকিউরিটি সেটি নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করে দিয়েছে। আচ্ছা, আপনি ইতিমধ্যে বললেন যে বিভিন্ন গুজব, অপতথ্য এবং মিথ্যা প্রচার ছড়াচ্ছে। এসব বন্ধে আসলে সাইবার সিকিউরিটি সেল এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং এগুলো আসলে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে এবং এর প্রয়োগে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? আসলে কার্যকর ভূমিকা তো আনতে হবে, কতটুকু কার্যকর হবে সেটির চাইতে বড় বিষয় হচ্ছে কার্যকর ভূমিকা নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে আসলে জানেন এত ভুয়া অ্যাকাউন্ট, এত প্ল্যাটফর্ম থেকে দেশে এবং দেশের বাইরে থেকে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচন আমরা কিন্তু দেখছি যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে মূলত নির্বাচনকে বানচাল করতে এরকম ভুয়া অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। সুতরাং নির্বাচন কমিশন শুধু একার পক্ষে আসলে এটা সম্ভব না। আমি যেটি বললাম যে বিভিন্ন সংস্থাগুলোর সঙ্গে বসা হচ্ছে এবং পাশাপাশি বিটিআরসি রয়েছে, তাদের সহযোগিতা দরকার, আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। তারা যদি সহযোগিতা করে সেই ক্ষেত্রে হয়তো এই যে অপতথ্য যেটি বলছিলেন ঘুরে ফিরে আসলে ওই একই জায়গাতে আসতে হচ্ছে, যে এই যে সাইবার সিকিউরিটি
নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব না। এটি এই দলমত নির্বিশেষে কাজ করতে হবে, যেন একে অন্যের প্রতি বিনা কারণে কোনো উস্কানিমূলক কোনো পোস্ট, ফেসবুক পোস্ট আমরা না করি। পাশাপাশি আরও একটি নাগরিকদের থেকেও দায়িত্ব রয়েছে, সেটা যে আমরা যে কোনো তথ্য ফেসবুকে দেখলেই আমরা সেটি শেয়ার করি, এটিও আমাদেরকে বন্ধ করতে হবে। অর্থাৎ ফেসবুক ব্যবহারে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে, নইলে এই একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি যে বড় আকারের সহিংসতা হচ্ছে, এতে কিন্তু অনেকের প্রাণও আমরা দেখেছি যে হানি হয়েছে। তো নির্বাচন কমিশন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, বাকিটুকু আসলে সময় হলেই আমরা দেখতে পারবো এটি কতটুকু কাজে লেগেছে। আচ্ছা, ভোটের সময় কিন্তু 7 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামছে। এত বড় বাহিনীর সমন্বয়ে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসির যে কাজের সামঞ্জস্যটা আসলে কতটুকু নিশ্চিত বলে মনে হয় আপনার? এই ভোটের আমরা গত দুদিন আগেই আমরা যেটি দেখেছি যে বর্ডার গার্ড বাংলাদেশ একটি মহড়া দিয়েছে নির্বাচনকালীন তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে তারা মোকাবেলা করবে। তারপর হচ্ছে আমরা যেটি দেখলাম যে আনসার ভিডিপির পক্ষ থেকে এরকম একটা মহড়া করা হয়েছিল। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এবার ভোটে ইসি সচিব যিনি রয়েছেন তিনি বলেছেন যে এবছর আইন শৃঙ্খলা বাহিনী যে 7 লাখ যেটি বলছেন তার মধ্যে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ আনসার সদস্য সহ অসংখ্য বাহিনী থাকবে। তবে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রত্যেকটি কেন্দ্রে যেন সেনাবাহিনীর সদস্যরা থাকে, এটি আসলে সম্ভব না। সেনাবাহিনী এবারও থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এবং অতীতে যারা দায়িত্ব পালন করবেন তাদের অনেকেরই অতীত নির্বাচনে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশনে যারা এই মুহূর্তে দায়িত্ব রয়েছেন, প্রধান নির্বাচন যারা কমিশনার রয়েছেন তারা বাদে অন্য যারা কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু অতীতে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে। সুতরাং তারা এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শুধুমাত্র তাদের মানসিক একটা পরিবর্তন দরকার। তারা যদি মনস্থির করে যে একটি সুষ্ঠু নির্বাচন জনগণকে উপহার দেবে, দেশের মানুষকে উপহার দেবে, তাহলে তাদের পক্ষে সম্ভব। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও তারা যদি স্থির করেন যে জনগণকে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন তাদের পক্ষ থেকে দেবেন, তাদের পক্ষে দেওয়া সম্ভব। পাশাপাশি আমরা যেটি বলবো যে আপনি জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা পতিত রাজনৈতিক দল তারা নির্বাচন বানচাল করার জন্য হুঁশিয়ারি দিয়েছে একদিক থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের কোনো হুঁশিয়ারি আসলে কোনো কাজে আসবে না এবং যে বা যারাই নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে। আচ্ছা, প্রথম দিন থেকেই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা করা হয়েছে, বিশেষ করে আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনী সহিংসতার প্রতিরোধে। তো পূর্বের নির্বাচনগুলোতে যেসব দুর্বলতা ছিল সেগুলো কি এবার আসলে মোকাবেলা করা সম্ভব হবে কিনা? আসলে এবার কিন্তু পূর্বের অনেক কিছুই এবার নাই। যেমন আমরা যদি বলি যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন থেকে বেশ কিছু নীতিমালা দেয়া হয়েছে। তবে কিছু কিছু জায়গাতে তো অবশ্যই রাজনৈতিক যারা নেতা রয়েছেন প্রতিপালন করবেন না পুরোপুরি। সুতরাং মূলত আসলে পেশি শক্তির যে ব্যাপার স্থানীয় পর্যায়ে থাকে অনেক সময় আমরা দেখি। তো সেই ক্ষেত্রে যারা এই যে প্রতিপালন করবেন না, নির্বাচন কমিশনের যে আচরণবিধি যে নির্দেশনা যেটি পালন করবেন না, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সরাসরি তাদেরকে অভিযোগ দিতে এবং অভিযোগ দিলে তারা সেটি ব্যবস্থা নেবেন। তো আমরা যেটি এখন দেখার অপেক্ষা যে আচরণবিধিকে কতটুকু পালন করেন। তবে এখন পর্যন্ত আমরা যদি বলি যে মাঠের বাস্তবতা হচ্ছে রাজনীতির ময়দানে তাদের প্রত্যেকটা দলের মধ্যে এক ধরনের বিরোধিতা থাকলেও ভোটের রাজনীতিতে তারা কিন্তু অন্য একটা জায়গাতে কিন্তু সবাই তারা সবাই কিন্তু নির্বাচন চায়। নির্বাচন বানচালক এমন কিন্তু আসলে কোনো রাজনৈতিক দল চায় না। সুতরাং আশা করা যায় যে আচরণবিধি যেদিন থেকে তফসিল ঘোষণা করা হবে সেদিন থেকেই আর প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি প্রতিপালন করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করবে এবং নির্বাচন কমিশনও কঠোর হবে। এখন যেমন আমরা যে বিচ্ছিন্ন ঘটনার সংবাদ শুনতে পাই হয়তো সেটি কমে আসবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ রাকিব আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, টেক্সটাইল ও ওষুধ খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন চায়না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের এক্সিম ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিং। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান সফররত ভাইস প্রেসিডেন্ট। তার সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় ইনস্টিটিউট অফ ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির প্রেসিডেন্ট ডক্টর মাজুন। শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের কথা তুলে ধরে এসব তথ্য জানান। বৈঠকে ইয়াং ডংনিং বলেন, দীর্ঘদিন ধরে চীনা বাংলাদেশের বৃহৎ অবকাঠামোর প্রকল্পে বিনিয়োগ করে আসলেও এখন তার ক্রমশ মনোযোগ দিচ্ছে গুরুত্বপূর্ণ উৎপাদন খাতে। এর মধ্যে রয়েছে ছাদে স্থাপনযোগ্য সৌর প্যানেল এবং পাট ভিত্তিক পণ্য। বিশেষ করে জ্বালানি, জৈব সার এবং প্লাস্টিকের বিকল্প উৎপাদনে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও জানান, বাংলাদেশের সোনালী আঁশকে কেন্দ্র করে পাট ভিত্তিক শিল্পে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রেও আগ্রহী চীনা কোম্পানি ও এক্সিম ব্যাংক, যেখানে অতীতে বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক এলাকা ঢাকা 17 আসন আয়োজিত এক যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথি আয়োজিত গণসমাবেশে যোগ দিয়ে এই আশ্বাস দেন তিনি। জনসেবা যাদের পেশা এবং নেশা, তাদের হাতেই 300 আসনে জামায়াতের পতাকা তুলে দেওয়া হয়েছে বলেও জানান দলটির আমির। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা দেশ ছাড়ে পালায়নি। দেশের পুরোনো বস্তা বস্তা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার, যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশভোগ করবে। সেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে কথা না করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না। যেই সরকার দুর্নীতিতে জড়াবে না, যেই সরকারের মতো পুষ্ট হয়ে কেউ চাঁদাবাদ করার দুঃসাহস দেখাবে না, যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে, ভূমিকা রাখবে। পুরুষরাও রাখবে, নারীরাও রাখবে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের আয়োজনে শুরু হয়েছে 5 দিনের জোর ইজতেমা। শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল পর্ব। আগামী মঙ্গলবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমা শেষ হবে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি পেশ করেন ও মুরব্বীদের থেকে রাহবারি নেওয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ বিদেশের শুরাই নিজামের প্রবীণ মুরব্বীগণ ইতোমধ্যে টঙ্গীতে সমবেত হয়েছেন। 5 দিনব্যাপী এই জোর থেকে যারা দাওয়াতের দায়িত্বে রয়েছেন তারা সারা বছরের দাওয়াতি কাজের পরিকল্পনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করবেন বলে জানান আয়োজকরা। Treat chocolate. Treat moment. Sweet moment.
প্রতিদিনই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, কিন্তু দাম ক্রেতার নাগালে আসছে না। বাজারে নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শালগম বিক্রি হচ্ছে গেল বছরের এই সময়ের চেয়ে বেশি দামে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। বাজারে শীতের সবজি উঠতে শুরু করলেও দামে এখনও স্বস্তি মেলেনি ক্রেতাদের। ফুলকপি, শিম, টমেটো সহ বেশিরভাগ সবজি আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। তবে মাছ ও মুরগির দাম তুলনামূলক কম বলে দাবি করছেন বিক্রেতারা। বাজারে ঘুরে দেখা যায় প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০, বেগুন ৯০ থেকে ১০০, ফুলকপি ১৪০, নতুন আলু ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন বিক্রেতারা। এদিকে ক্রেতারা বলছেন শীতের সবজি আসলেও দাম এখনো কমেনি। আর বিক্রেতাদের দাবি সরবরাহ পুরোপুরি বাড়েনি, কিছুদিনের মধ্যেই দাম কমবে। তবে মাছ মুরগির বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও ক্রেতা শূন্য রয়েছে মাছের বাজার। ইলশা মাছ বেচি ১৯০০। এগুলো কেজিতে কয়টা উঠবে? তিনটা। দাম কি দিলে বেশি নাকি কম? না, কমই। ৯০০ টাকা, ১০০০ টাকা তিনটা। এখন বর্তমান সিজন ছাড়া তো, সিজনই তো বিকছে ৮০০ টাকা। এত সিজন নাই। এমনি খাল বিল তো শুকায় গেছে, অন্যান্য মাছ কি উঠতেছে বাজারে? হ্যাঁ, উঠতেছে। শোল, টাকি, মাকি, কই, শিং, ওগুলোর দাম এখন একটু কম। এগুলো হয়তো শীতের দিনে তো ওগুলো মাছ চাহিদা বেশি। এই হিসেবে বিক্রি করতেছে ৭০০ টাকা, রুই মাছ হলো ৩০০ টাকা, পাবদা মাছ হলো আপনার ৩৫০ টাকা, আর পুঁটি মাছ আপনার ২৫০ টাকা কেজি। এই মাছ কি গত সপ্তাহে এই সপ্তাহে দাম কমছে নাকি বাড়ছে? না, একটু কমছে, একটু কমছে। মানে বিভিন্ন কাঁচামাল তো আজকে বাড়ে কালকে কমবে, এইরকমই। পাইকারি আড়তে কি মাছ সরবরাহ বাড়ছে? না, কমছে। হ্যাঁ, কমছে। না, বাজারে সবজির দাম অনেক। সবজির দাম এই সিজনে এখন কিন্তু সবজি সিজন চলে, এই সময় কিন্তু সবজির দাম কম থাকার কথা, কিন্তু এখন আমরা অনেক দামে সবজি খাইতেছি। আর মাছের দামটা কিন্তু করাই, মাছের দাম কিন্তু কমে নাই, একটু মুরগির দামটা একটু কম আছে এখন। হ্যাঁ, যে পরিমাণ দাম কমার কথা সেই পরিমাণ দাম কমতে আসে না, বরঞ্চ বাড়তে আছে। খালি শুধু খালি কাঁচামরিচ দামটা কম, আর সবই বাড়তি। ছিম একই পাইকারি ৭০ টাকা, বেগুন পাইকারি ৮০ টাকা। এই যে কমতেছে না কেন, কি মনে হয়? কেন? এখন উৎপাদন হয়তো কম, হয়তো উৎপাদন কম। এমনি সবজি বাজারে আসছে কেমন আড়তে? আসছে ভালোই, খারাপ না। আজকে কোনটা কত করে বেচতেছেন? বেচতেছি বেগুন বেচি ৯০, ১০০, ছিম বেচি ৮০ টাকা, কাঁচামরিচ ১ পা ৩০ টাকা, ফুলকপি, বাঁধাকপি ১৪০, ৩৫ বেচতেছি। বাগেরহাট সদরে রাতের আধারে বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোরের মাঝে কোনো এক সময় উপজেলার কারাপাড়া গ্রামের ব্যাংকের মোড় এলাকার কারাপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন অফিসে এ ঘটনা ঘটে। তবে অফিসের ভেতরের জিনিসপত্রে আগুন দেয় সারা দিন বাইরে থেকে বোঝা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস খোলার পর বিষয়টি জানা যায়। নেতাকর্মীদের ধারণা, বুধবার রাতে পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি ঢেলে আগুন লাগানো হয়েছে। রাতে কার্যালয়ে একটি মিটিং শেষে নেতাকর্মীরা বের হয়ে যান। পরে ভোরের দিকে দুর্বৃত্তরা সুযোগ বুঝে আগুন ধরিয়ে দেয় বলে সন্দেহ তাদের। অগ্নিকাণ্ডে ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। এইখানে গভীর রাত পর্যন্ত অনেক লোকজন থাকে, ধরেন ২টা, ২.৫টা, ৩টে, ৩.৫টে পর্যন্ত লোকজন থাকে। কালকে একটা ছেলের সাথে আমার একটু মন মালিন্য হয়েছে, সন্ধ্যার দিকে কথা কাটাকাটি পর্যন্ত হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে একটা দলীয় অফিস এই নির্মমভাবে এত জঘন্যতম কাজ করবে, এটা কোনদিন আমি ভাবতেও পারিনি। এখানে যারা মূল অফিসের দায়িত্বে আছে, বিএনপির অফিস যারা পরিচালনা করে, তারা আমাদের সন্ধ্যা নাগাদ তাৎক্ষণিকভাবে ফোন দিছে যে কালকে রাত্রে পরিকল্পিতভাবে অফিসে কারা আগুন দিয়েছে পিছন থেকে। আমরা এসে দেখতে পারি আসলেই যে অফিসে আমাদের ম্যাডাম খালেদা জিয়া সহ তারেক রহমানের ব্যানারও পুড়ে গেছে, যেভাবে আগুন দিছে। দেখতে পেলাম এর ভিতরের চেয়ারগুলো সব পুড়ে গেছে। ওইখানে জিয়াউর রহমানের ওই যে ছবি সম্বলিত ব্যানার ওখানে আছে খালেদা জিয়ার, এগুলো পুড়ে গেছে, চেয়ারগুলো সব পুড়ে গেছে। তাতে আমার কাছে মনে হচ্ছে কোনো দুষ্কৃতকারীরা এটা করেছে, যেহেতু বিএনপির অফিস। ডান কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জনের প্রাণহানি হয়েছে।
শুক্রবার দেশটির সরকারি অফিস ও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল দুর্যোগের কারণে দেশের কিছু অঞ্চলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, পাহাড়ি চা উৎপাদন অঞ্চল বদুল্লা ও নুয়ারা এলিয়া এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাজধানীর কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত এই দুটি জেলায় একই দিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। একই এলাকায় ভূমিধসে ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হন। গেল সপ্তাহ থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিতে সার্বিক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। হঠাৎ বৃষ্টিপাতে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক পানিতে ডুবে যায়। নদী ও জলাধার থেকে পানি উপচে পড়ায় আন্তঃজেলা বেশ কিছু সড়ক বন্ধ হয়ে পড়ে। হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯৪ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কয়েকশো মানুষ নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার তাইপো জেলায় অবস্থিত ৮টি ভবনের মধ্যে ৭টিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হংকংয়ের প্রশাসনিক প্রধান জানান, পরিস্থিতি এখনও মূলত নিয়ন্ত্রণে। সবশেষ জনশুমারি অনুযায়ী এসব ভবনে প্রায় ৪,৬০০ বাসিন্দা থাকতেন। তবে অগ্নিকাণ্ডের সময় ভবনগুলোতে ঠিক কতজন ছিলেন তা এখনও স্পষ্ট নয়। আগুন কিভাবে শুরু হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভবনের বাইরের অংশে ব্যবহৃত অগ্নি প্রতিরোধী নয় এমন সামগ্রী আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে। ঘটনার পর ৩ জন নির্মাণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার সন্দেহে আটক করেছে পুলিশ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চেলসির বিপক্ষে হারের ধাক্কা এখনও সামাল দিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এরই মধ্যে নতুন দুশ্চিন্তা পেয়ে বসেছে ক্লাবটিকে। চোটের কারণে ২ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফেরমিন লোপেজ। অস্বস্তি নিয়েই চেলসির বিপক্ষে ম্যাচ মাঠে নামেন লোপেজ। সেই অস্বস্তি এবার রূপ নিল বড় ধাক্কায়। কাতালানদের হয়ে আপাতত ২ সপ্তাহ মাঠে দেখা যাবে লোপেজকে। এক বিবৃতিতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডান পায়ের পেশির চোটে ভুগছেন লোপেজ। তার সেরে উঠতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর দাবি, গেল শনিবার চোট পেয়েছেন তিনি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষের ম্যাচে। প্রতিপক্ষের সানসেতের ট্যাকলে ব্যথা পান লোপেজ। সেই গুরুতর ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠও ছাড়েন সানসেত। সেই আঘাতের ব্যথা চেলসির বিপক্ষে ম্যাচে অনুভব করেন তিনি। খেলেন ৬২ মিনিট পর্যন্ত। লোপেজের চোটের খবরের ভেতরও ইতিবাচক আরেকটি খবর বেরিয়েছে। মিডফিল্ডার পেদ্রি গতকাল বৃহস্পতিবার অনুশীলন করেছেন দলের সঙ্গে। আগামী শনিবার আলভাসের বিপক্ষে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সা। তাহলে কিছুটা হলেও লোপেজকে হারানোর ধাক্কা সামাল দেওয়া যাবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তফসিলের দিন থেকেই কঠোর অবস্থানে ইসি। নির্বাচনকে ঘিরে ৩ স্তরের নিরাপত্তা। জনসেবা যাদের পেশা, ৩০০ আসনে তাদের হাতেই জামাতের পতাকা দেওয়া হয়েছে, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম, তবে স্থিতিশীল মাছ মুরগির দাম। শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ৫৬, বন্ধ স্কুল, সরকারি অফিস। এবং চোটের কারণে ২ সপ্তাহের জন্য বার্সেলোনা থেকে ছিটকে গেলেন ফেরমিন লোপেজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।